তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন এ লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কাঁটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি সহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। এ সময় নির্বাচনী প্রচারণায় পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম ট্রুস্টার। রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতি স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ডাক্তার AJM জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন জার্মান রাষ্ট্রদূত। কোনো অবস্থাতেই মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রে এক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রিক কাঠামো তৈরি করে বড় দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করে। সেখান থেকে বের হয়ে এনসিপি আগামীর বাংলাদেশের জন্য অনুকরণীয় গঠনতন্ত্র তৈরি করেছে। আগামী রোববার নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি। এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় চূড়ান্ত করা হয় দলের গঠনতন্ত্রের খসড়া। 11 সদস্যের রাজনৈতিক পর্ষদ হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখানে 3 জন থাকবেন নারী। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেক দলের মধ্যে গণতন্ত্র চর্চায় চরম আকারে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে। ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। তিনি বলেন, মৌলিক সংস্কার না হলে গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি, সেখান থেকে আমরা যদি পিছুপা হই, তাহলে এত সব মানুষের আত্মত্যাগ, এত সব মানুষের শাহাদাত একটা বৃথা জীবনদানে পরিণত হবে। একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এনসিপি সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষকামী সিদ্ধান্ত গ্রহণ করবে না। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন কমিশনের আচরণের কারণেই তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর পূর্বে আমরা যে কিছু সিদ্ধান্তের বিষয়ে এবং আচরণের বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি, এই প্রশ্ন আমাদের এখনো আছে। আমরা এই প্রশ্নগুলো আরো করব, কারণ অভ্যুত্থান পরবর্তী সময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক হিসেবে যে কেউ যদি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় দাঁড়াবো। নারী সদস্যদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানায় এনসিপি। একই সাথে বিদেশে থাকা অপপ্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকার গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলো নতুন করে গড়ে তোলার সময় এসেছে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস, তারেক রহমান বৈঠকের পর পার্শ্ববর্তী দেশ থেকে এখন নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দলীয়করণের মাধ্যমে দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, ক্রীড়া অঙ্গনও এর বাইরে নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে, এগিয়ে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র
জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ কর্মী আবু তাহের ঠাকুরকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পার্শ্ববর্তী দেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। গত 1.5 দশকে বিএনপি নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করে গেছেন বলেও দাবি করেন তিনি। যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার এবং শুরা সদস্য মোহাম্মদ মমিনুল হক সরকার বক্তব্য রাখেন। ফ্যাসিবাদের আমলে প্রায় 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোণঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমিকে আইআরজিসির নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। ইরানের সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ইসরায়েলের আকাশে চমক দেখানোর পর ধূলিসাৎ হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দম্ভ, ভাবনায় ফেলেছে তাদের মিত্র আমেরিকাকেও। ইরানের হাইপারসনিক মিসাইলে তাক লাগানো সক্ষমতা দেখানোর পর অনেকটা গর্তে লুকিয়েছে ইসরায়েলি বাহিনী। অপ্রতিরোধ্য ইরানকে মোকাবেলায় এখন বন্ধু আমেরিকার দিকে চেয়ে আছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তেল আবিব ও হাইফার আকাশে তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর বাহাদুরি আনন্দের দোলা দিয়েছে মানুষের মনে। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আগামীতে আরও চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম বিশ্বের দুঃসাহসী এই নেতা। গাজায় সন্ত্রাসী ইহুদিবাদীদের গণহত্যায় 60,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এবার জায়নবাদীদের উপর ইরানের হামলায় মানুষের উল্লাস দেখছে বিশ্ব। ইসরায়েলে ইরানের সফল অভিযান আর তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদনে মিত্রদের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তি সরাসরি ইরানের পক্ষ নেওয়ায় তেহরানে হামলার বিষয়ে দ্বিধায় পড়েছেন তিনি। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো ইরানের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের সঙ্গে খুব দ্রুতই আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই এখনই ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন না।
এজন্য আরও 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আরাক পানি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেভা শহরের একটি হাসপাতাল। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অনেক রোগীকে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর তেল আবিব জুড়ে একের পর এক বের হয়ে আসছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু ইসরায়েলি। আশ্রয় নিয়েছেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ কেন্দ্রে। আমাদের বিমানগুলো ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু ইরান ইসরায়েলের হাসপাতালে আক্রমণ করছে, যা কাম্য নয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তেহরান শেষ পর্যন্ত টিকতে না পারলেও লড়াইটা সহজ হবে না ওয়াশিংটনের জন্যও। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। সামরিক বাহিনীর এলিট ফোর্স IRGC-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমিকে নিয়োগ দিয়েছে তেহরান। সংঘাত পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাসে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে 6টি দেশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাত পরিস্থিতির কারণে ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। চীন এ পর্যন্ত ইরান থেকে 1600 জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে 2টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আত্মসমর্পণ করতে বললেও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র আলোচনা চায়, বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। এই অপরাধের অংশীদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। এদিকে নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোর্স IRGC-র গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। এদিকে ইরানের পক্ষে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। ইরানে সরকার পরিবর্তন কিংবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার মতো হবে বলে সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করব। এটি ইরানের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে ও দেশটির ভেতরে চরমপন্থার উত্থান ঘটাবে। সবশেষ শুক্রবার ভোরে ইসরায়েলে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইরান।